নির্বাচনের রাজনীতি হঠাৎই যেন উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনীতি আবারও হয়ে উঠেছে সাংঘর্ষিক, সেই সঙ্গে রাজনীতি যেন আবর্তিত হচ্ছে ষড়যন্ত্র তত্ত্বের বলয়ে। এই বাস্তবতায় প্রধান উপদেষ্টা কাল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ছাড়া বিকল্প নেই। কেউ যদি এর বিকল্প নিয়ে ভাবে তবে দেশ ও জাতির জন্য গভীর বিপজ্জনক। এই বাস্তবতায় আমরা সামনের দিনের রাজনীতির মেরুকরণটা কি দেখতে পাচ্ছি, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারদাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আবার মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আপনাকে নিঃসন্দেহে আজকে আপনাদের জন্য একটি বিশেষ দিন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ শুরুতেই জানতে চাই, বিএনপি অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গেছে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে। এই পর্যায়ে এসে আসলে বিএনপির জনপ্রিয়তার মূল মন্ত্র কি? ধন্যবাদ আপনাকে। আজকে আমার মনে হয় দেশবাসীকে অভিনন্দিত করবার প্রয়োজন রয়েছে, কারণ কৃতজ্ঞতার একটা ব্যাপার রয়েছে দেশবাসীর প্রতি বিএনপির। কারণ আজকে প্রায় ৫৭টি বছর ধরে এই দলটির প্রতি যে শ্রদ্ধাবোধ মানুষ ক্রমাগতভাবে দেখিয়ে এসেছেন, সেটার মূল ভিত্তিটাই ছিল যে এই দলটি মানুষের কথা বলে এবং জনমানুষের প্রত্যাশা যখন প্রায় বলতে গেলে একদম শূন্যের কোঠায় চলে গেছিল, যে বাংলাদেশে রাজনীতি বলে কিছু থাকবে না, মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। আপনার জানা আছে যে ১৯৭৫ সালে জানুয়ারিতে একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল এবং সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল বাকশাল ছাড়া। এমনকি আওয়ামী লীগ যারা এই বাকশালটি প্রবর্তন করেছেন, তারা তাদের মূল দল আওয়ামী লীগকেও বিলুপ্ত করেছিল সেই সময়। তো এই পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দায়িত্বে আসেন, তিনি কিন্তু অনুভব করেছিলেন যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার, রাজনৈতিক চর্চা ছাড়া কোনো একটা দেশের বিকাশমানতা সম্ভব নয়। কারণ আমরা দেখেছি যে ৭৪-৭৫-এ দুর্ভিক্ষ দেখেছি, আমরা বিভিন্ন জায়গাতে আইন শৃঙ্খলা চরম অবনতি দেখেছি, রক্ষী বাহিনীর অনাচার দেখেছি। একেবারে পুরো দেশটা তখন বলতে গেলে একটা পুলিশি রাষ্ট্র, একটা রক্ষী বাহিনীর সন্ত্রাসের রাজ্যে পরিণত হয়েছিল। দুর্ভিক্ষ ছিল, রাস্তাঘাটে মানুষের মৃতদেহ দেখতো, মানুষ ডাস্টবিনে খাবারের জন্য মানুষ কুকুরে কারাকারি ছিল। এই পরিস্থিতিতে জিয়া রহমান সাহেব যখন দায়িত্বটি নেন, তখন তার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল যে এই সংকটগুলোকে কাটিয়ে ওঠা। সেটা তিনি করেছিলেন। তিনি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা দিয়েছিলেন, বাক স্বাধীনতা ফেরত দিয়েছিলেন, সংবাদপত্রগুলোকে মুক্ত করেছিলেন এবং সবচাইতে বড় কথা, রাজনৈতিক দলগুলোকে তাদেরকে উনি পুনর্জীবিত করেছেন। বলতে গেলে বিএনপির সাথে সাথে আওয়ামী লীগেরও পুনর্জীবন হয়েছিল কিন্তু সেই সময়টাতে। ফলে সব কিছু মিলে বিএনপি জনগণের সাথে সবসময় ছিল এবং বিএনপি সবসময় বলে যে তারা এক উদার মধ্যপন্থী একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং তারা সকলকে অ্যাকোমোডেট করতে চায়। ধর্মীয় ভাবাদর্শের প্রতি তাদের শ্রদ্ধাবোধ রয়েছে। জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ বিশেষ করে, সেটাকেই তারা তাদের আদর্শিক জায়গা মনে করেন এবং নারীর ক্ষমতায়নকে বিশ্বাস করে। সর্বোপরি তারুণ্যের জন্য যে আগামীর বাংলাদেশ কীভাবে গড়ে তোলা দরকার, সব কিছু মিলে বিএনপি তাদের যাত্রাপথে, আপনি যেমনটি বলছিলেন যে চড়াই উতরাই পেরিয়েছে অনেক। তাদের জন্য সুখকর দিন যেমন ছিল, আবার দুর্বিষহ কষ্টের যন্ত্রণার সময়ও ছিল। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারা অন্তরীণ ছিলেন, তাকে কারাগারে থেকেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে হয়েছে। তারেক রহমান সাহেব নির্যাতিত হয়েছেন, পর্যুদস্ত হয়েছেন, দলকে সংগঠিত রেখেছেন। সব কিছু মিলে দল সুসংগঠিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলে যে ১৯৭১ সালে বিএনপি যেমন স্বাধীনতার ঘোষকের দল ছিল, ২০২৪-এর গণ অভ্যুত্থানেও বিএনপি কিন্তু তাদের সপক্ষের একটি রাজনৈতিক দল ছিল। ফলে উভয় জায়গাতে বিএনপি কিন্তু বিজয়ী দলের অংশ। তারা কিন্তু পরাজিত কিংবা ষড়যন্ত্রকারীদের অংশ ৭১-এও ছিল না, ২০২৪ সালেও হয়নি। তো ফলে আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে জনপ্রত্যাশা বিএনপিকে ঘিরে থাকবে, কারণ বিএনপি জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি। বিএনপি জনগণের ইচ্ছাকেই সবসময় ধারণ করার চেষ্টা করে। যে ধরনের জনপ্রত্যাশা বিএনপিকে ঘিরে, বিএনপি কতটা চাপ অনুভব করছে এই মুহূর্তে? নিশ্চয়ই চাপের জায়গা তো অবশ্যই আছে, এটাকে অস্বীকার করলে হবে না। কারণ গত ১৭টি বছর ধরে আমাদের দেশের অর্থনীতিকে পর্যদস্ত করা হয়েছে, রাষ্ট্রীয় সমস্ত কাঠামোগুলো ভেঙে গেছে। মানুষের যেমন প্রশাসনের প্রতি আস্থা নেই, পুলিশেরও সক্ষমতা কমে গেছে, বিচার একটা প্রহসনে পরিণত হয়েছিল। গত ১৭টি বছর ধরে মানুষের বাক স্বাধীনতা ছিল না, নিরাপত্তা ছিল না, অর্থনীতি একদমই বলতে গেলে তার সর্বনিম্ন জায়গাতে গেছে এবং দুর্নীতি যেন কেন একটা বলতে গেলে গা সওয়া প্র্যাকটিসে দাঁড়িয়েছিল। সেই প্রেক্ষাপটে এই সবগুলোকে উত্তরণ করে মানুষের যে প্রত্যাশা রয়েছে এবং ১৭ বছরের যে আমাদের যে জায়গাতে আমাদের নেতিবাচক জায়গা আছে, ঋণাত্মক যে জায়গাতে ছিলাম, সেটাকে কারেকশন করে একটা ধনাত্মক জায়গা বা ইতিবাচক জায়গা যাওয়ার চ্যালেঞ্জটা খুবই
বড় চ্যালেঞ্জ, এটা বিএনপি সবসময় মনে করে এবং সেই চ্যালেঞ্জটি মোকাবেলার সক্ষমতা বিএনপির আছে বলে বিএনপি কিন্তু আগাম প্রস্তুতির জায়গায় থাকছে। যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আগামী নির্বাচনে বিএনপি পায় তাহলে একটা সেকেন্ড সময় যেন নষ্ট না হয়, আমাদের প্রস্তুতি সেভাবে নির্ধারণ করা। বিগত সময় আমরা দেখেছি দুর্নীতির অনেকটা দায় বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়, আসলে কি তাই? বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে আসলে কি বক্তব্য থাকবে? বিএনপি কিন্তু সবসময় বলেছে যে তারা এই জায়গায় স্বচ্ছতায় বিশ্বাস করে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে যেখানে তাকে বলা হয়েছিল যে জি অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাৎ তার বাক্যে বলে, কিন্তু মামলাটি কিন্তু অর্থ আত্মসাতে ছিল না। এবং আপনি নিজেও জানেন যে যে পরিমাণ অর্থ দিয়ে এই ট্রাস্টটি গঠিত হয়েছিল বর্তমানে তার পরিমাণ তার 3 গুণের বেশি অর্থ সেই জায়গাতে সংগৃহীত হয়ে আছে বা জমা হয়ে আছে। তো ফলে আত্মসাতের জায়গা থাকলে তো এটা শূন্য হয়ে যাওয়ার কথা ছিল, বারবার তো কথা ছিল না। ফলে তাকে যারা এই বিচারের সম্মুখীন করে অন্যায়ভাবে যারা শাস্তি দিয়েছেন, এবং আমরা দেখেছি যে যে বিচারক সেই রায়টি দিয়েছিলেন 5 বছরের কারাদণ্ডের, তিনি নিজেও গতকাল সম্ভবত উনিও পদত্যাগ করেছেন। ফলে জাতি বুঝতে পেরেছে যে তার প্রতি কী নির্ধারণ অন্যায়টি করা হয়েছিল। একই রকমভাবে তারেক রহমান সাহেবের ব্যাপারেও আমরা অনেক কথা বলতে শুনেছি, কিন্তু যখন তাকে বিচারের আওতায় আনা হলো, যখন তাকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন, তখন সেই বিচারক যিনি ছিলেন তিনি বলেছেন যে না, তিনি এরকম প্রহসনের রায় উনি দেবেন না। তো ফলে তাকে দেশ ছাড়তে হয়েছিল যখন উনি তারেক রহমান সাহেবকে অপরাধী বলেননি। ফলে 17টি বছর তো অনেক লম্বা সময়। বিএনপি যদি শুধু দুর্নীতি যদি এত ব্যাপক মাত্রায় থাকতো তাহলে তো সেটাকে প্রমাণ করার সুযোগ তো তাদের ছিল, এবং তারা সেই সুযোগ ছেড়ে দেওয়ার মতো রাজনৈতিক দল তো নয়, তাই না? তো ফলে এটা কতটা বাস্তব আর কতটা বানানো কাল্পনিক গল্প সেটা জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে এখন। প্রধান উপদেষ্টা আগেই ঘোষণা করেছে নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে। গতকাল আমরা দেখলাম রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে দেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এই সময় আসলে বিএনপির জন্য কি কি বিষয়গুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? বিএনপির সামনে মূল লক্ষ্য আসলে কি? বিএনপি বরাবরই নির্বাচনমুখী একটি দল। বিএনপি মনে করে যে নির্বাচন ছাড়া জনগণের প্রত্যাশাকে সাথে নিয়ে, জনগণের সমর্থনকে নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের নেওয়ার বিকল্প কোনো পথ নেই। চ্যালেঞ্জটি হচ্ছে যে আমরা অহেতুক কিছু বিতর্ক দেখছি, এবং রাজনীতিতে আইন শৃঙ্খলার জায়গাতে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা বারবার ঘটতে দেখছি, যেগুলো শঙ্কা জাগায় আর কি। আপনি নিজেও জানেন যে অনাবশ্যকভাবে পিআর ছাড়া নির্বাচন হবে না, কিংবা গণপরিষদের নির্বাচন আগে দিতে হবে, সেটা আবার সাম্প্রতিককালে আমরা রাজনৈতিক সহিংসতাও দেখেছি কোনো কোনো জায়গাতে। আবার ডাকসু নিয়েও একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল। ফলে সব জায়গাতে কেন জানি মনে হচ্ছে যে পরিস্থিতিটাকে কেন যেন ঘোলাটে করার একটা চেষ্টা আছে। বিএনপি সতর্কতার সাথে সেটা দেখছে, তবে বিএনপি বিশ্বাস করে জনগণ নির্বাচন চায়, জনগণই সবচেয়ে বড় শক্তি। ফলে এই যে সমস্ত রাজনৈতিক দল বা গোষ্ঠী এই নির্বাচনকে বিলম্বিত বা যেগুলোকে প্রতিহত করবার কথাগুলো যারা বলছেন, তারা বোধহয় জন আকাঙ্ক্ষাকে পড়তে পারছেন না। কারণ রাজনীতি কিন্তু কখনো কখনো আপনাকে হিরো হওয়ার সুযোগ দেয়, নায়ক বা মহানায়ক হওয়ার সুযোগ দেয়, আবার কিন্তু নিন্দিত করে কিন্তু আস্থা করে নিক্ষেপ করে। ফলে জনগণের প্রত্যাশার সাথে বা জনগণের চাওয়ার সাথে যদি আপনি অ্যালাইন হতে না পারেন, যদি এক সুরে বা সমান্তরাল হতে না পারেন, তাহলে রাজনীতি কিন্তু আপনার জন্য খুব ভালো ভবিষ্যৎ কিন্তু রচনা করবে না। বিএনপির প্রতিষ্ঠা নিয়েও আমরা দেখি প্রতিপক্ষের অনেক ধরনের আলোচনা আছে, সমালোচনা আছে। বলা হয়ে থাকে বিএনপি সামরিক ছাউনিতে গঠন হওয়া দল, গণতান্ত্রিক নয়। এই কথা যদি আপনি বলেন, সামরিক ছাউনিতে বিএনপি গঠিত হয়নি, বিএনপি গঠিত হয়েছে রমনা রেস্তোরাঁয়। তো সামরিক কাহিনী করবার দরকার নেই। এবং যারা প্রথম যারা ওই কমিটিতে যারা ছিলেন, নির্বাহী কমিটিতে, তাদের ভিতরে সামরিক বাহিনীর কোনো লোকজন কেউ ছিল বলে আমার জানা নেই। তারা মানে কর্মরত সামরিক বাহিনীর লোকজন যারা ছিল তারা কেউ ছিলেন না। আর একটা দলের পরিচয় কিন্তু জনগণের কাছে তার গ্রহণযোগ্যতার মধ্যে। কোন দলটি কোথায় তৈরি হলো এটা বলার জন্য বলতে তো আমরা পারি। আমরা তো অন্য অনেকটা রাজনৈতিক দল যাদেরকে বলে অনেকে মাঠে তৈরি হওয়া রাজনৈতিক দল, তারা তো স্বৈরাচারী হয়ে উঠেছিল, ফ্যাসিবাদী কতটুকু হয়ে উঠেছিল, 24-এর গণ অভ্যুত্থানের ভেতর থেকে তাদেরকে প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে কিন্তু সেটাও প্রমাণ হয়েছে। ফলে আমরা এই মেঠো বক্তব্য না দিয়ে কার কোথায় সৃজন হয়েছে তার চাইতে আদর্শিকভাবে জনগণের কাছে কে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে। জিয়াউর রহমান সাহেব তো এই দলটি গঠন করেছিলেন, তাই না? তিনি বাংলাদেশকে কি দিয়েছিলেন? একটু আগে আমি বলছিলাম যে তিনি দুর্ভিক্ষের জায়গায় দিয়েছেন স্বয়ংসম্পূর্ণতা, তিনি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে ফেরত দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন, পরিচিত করেছেন, এবং নির্বাচনে জয়লাভ করেছেন। এবং সবচেয়ে বড় কথা, উনি যখন প্রয়াত হয়েছেন, শহীদ হয়েছেন যখন, তখন তার জানাজাতে যে পরিমাণ লোক সমাগম হয়েছিল তাদের ভালোবাসার অন্তিম বিদায় দেওয়ার জন্য, ভালোবাসার মানুষকে, সেটার মধ্যে দিয়ে কি প্রমাণ হয় যে একটা দল কোথায় গঠন হয়েছে সেটিকে আমরা বিতর্কিত করে একটা মানুষের প্রাপ্তি, একটা দলের যে পরিচিতি, বাংলাদেশের জন্য তাদের যত বড় বড় অবদান, সেগুলোকে ম্লান করে দেবো শুধুমাত্র ওই রকম একটা শব্দকে ব্যবহার করে যে ওই দলটির গঠন হয়েছে সেনা ছাউনিতে। এই কথাগুলো বলার কোনো মানে হয় না।
আমরা প্রতিষ্ঠা নিয়ে যেমন সমালোচনা দেখি, এই পর্যায়ে এসেও কিন্তু আমরা দেখছি যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে দেখছি যে এমন কোনো অপপ্রচার নেই বা অপতথ্য নেই যে বিএনপিকে ঘিরে হচ্ছে না। বর্তমান সময়ে যেমনটি বলা হয় যে বিএনপি চাঁদাবাজের দল, আসলেই কি প্রতিপক্ষের অপতথ্য নাকি বিএনপি নেতাকর্মীরা সত্যিকার অর্থে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতা রয়েছে? একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে প্রচার প্রচারণায় একটা অসৎ পথ অবলম্বনের ব্যাপারটা বর্তমান সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে রয়েছে। আমরা এই কথাগুলো যেটা শুনি এটা মূলত কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আসে। এই সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু যে কোনো একটা খবর দিলে তার সত্যতাও যেমন যাচাই করতে হয় না, বা তার ক্ষেত্রে যদি কোনো একটা মানুষ যদি অপপ্রচারও চালান তার জন্য শাস্তিরও কোনো ব্যবস্থা নেই। ফলে সোশ্যাল মিডিয়াতে আমরা যে কোনো মানুষকে কিন্তু তার চরিত্র হনন আমরা করতেই পারি। আমরা কিন্তু দেখেছি যে যারা এই কথাগুলো বলেন তারা নিজেদের আয়নায় বোধহয় চেহারা দেখেননি। কারণ আমরা তো দেখেছি যে হাঁসের মাংস কাণ্ড, আমরা ওয়েস্টিন দেখেছি, আমরা কারো এপিএসের অর্থ উপার্জনের জায়গাটা দেখেছি, আমরা জাতীয় পাঠ্যপুস্তক যারা প্রণয়ন করেন তাদের সেই জায়গাতে বাণিজ্যের জায়গা দেখেছি, সচিবালয়ে ট্রান্সফার পোস্টিংয়ের বাণিজ্য দেখেছি। এমনকি কোনো কোনো রাজনৈতিক দল যে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনকে দখল করে ফেলেছেন এবং বলতে গেলে এমন কোনো দুর্বৃত্তায়নের জায়গা নেই, সেই জায়গাগুলোতে তাদের একেবারে অবাধ বিচরণ নেই, সেই কথাগুলোকে ছাপিয়ে যখন বিএনপি সংক্রান্ত কথাগুলো আসে তখন উল্টো কথা আমি বলতে চাই। যে জায়গাতে বিএনপির নামে এই অভিযোগগুলো এসে, বৃহৎ একটি দল, লক্ষ লক্ষ তার কর্মী নেতা রয়েছেন, সেখানে বিএনপি কি কোনো জায়গাতে ছাড় দিয়েছে কাউকে? কারো ব্যাপারে কি আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বলেছে যে না ওই মানুষটি এই কাজটি করেনি? যেখানে অপরাধ প্রমাণিত না হলেও যে প্রশ্নটি যেখানে উত্থাপিত হয়েছে বিএনপি কিন্তু তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এই ঘটনা কি অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা দেখছি? সেটা তো দেখছি না। বরং আমরা বলতে পারি যে বিএনপি সাদাকে সাদা কালোকে কালো বলছে। ফলে তার নেতাকর্মী সম্পর্কে এরকম যদি কোনো দুর্নীতি কিংবা কোনো রকম কিছু সংশ্লিষ্টতার অভিযোগ যে মুহূর্তে পাওয়া গেছে, সেই মুহূর্তে তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা না হয়েছে। একটা দল তো এটুকুই পারে করতে, এর বেশি কী করবে সে? আমরা দেখেছি বিএনপির দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রাম, 1.5 দশকের একটা সময়, লম্বা সময়। সেই সময় আমরা ষড়যন্ত্র যেমন দেখেছি, বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচারের আমরা জুলুম, নিপীড়ন, জেল জুলুম সবকিছু সহ্য করতেও দেখেছি, এবং বিএনপিকে ভাঙার ষড়যন্ত্রের কথাও বারবার এসেছে। কোন বিষয়গুলো আসলে সেই সময় বিএনপিকে শক্তি জুগিয়েছে? বিএনপির সবচেয়ে বড় কথা হচ্ছে যে আদর্শিক জায়গা। বিএনপির প্রতি যে মানুষের ভালোবাসা আছে, তাই ভালোবাসার মূল নিগড়টা কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক। অর্থাৎ যে মানুষটি বিশ্বাস করে যে বাংলাদেশই তার ঠিকানা, বাংলাদেশি জাতীয়তাবাদী তার আদর্শের জায়গা, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে প্রতিষ্ঠাতা হিসেবে জেনে তার আদর্শকে যারা নিজের জীবনের জন্য বাস্তবায়ন করার চেষ্টা করেন বা রাজনৈতিক ক্ষেত্রে সেই শিক্ষাটাকে যারা অনুসরণ করবার চেষ্টা করেন, তাদের কাছে কিন্তু এই শক্তিটা খুবই অমিতভাবে আসে। যত ষড়যন্ত্র, যত নির্যাতনই আসুক, তারা কিন্তু কখনো আদর্শচ্যুত হন না। এটা হয়নি। আপনি বিএনপির ক্ষেত্রেও দেখেছেন যে 17টি বছর ধরে একটা দলকে ক্রমাগতভাবে জনপ্রিয়তার জায়গা থেকে সরানোর চেষ্টা করা হয়েছে, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাদের শীর্ষ নেতৃত্বকে অপবাদ দেওয়া হয়েছে দুর্নীতির সাথে জড়িয়ে, কিন্তু মানুষের আস্থা বিশ্বাস তো কমেনি। এমনকি দলের যারা নেতাকর্মী ছিল, যারা কষ্ট সহ্য করেছে, জেল খেটেছে, গুম হয়েছে, তাদের পরিবারের অসংখ্য পরিবার রয়েছে যে পরিবারগুলো অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সন্তানের লেখাপড়া বিঘ্নিত হয়েছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে তারা কিন্তু দলের প্রতি যতটা আনুগত্য দেখানো সম্ভব একটা মানুষের পক্ষে তারা ততটাই দেখিয়েছেন। একজন মানুষও আদর্শচ্যুত হননি, একজন মানুষের দল ছেড়ে যাননি। বিএনপির সবচেয়ে বড় অর্জন এই জায়গাতেই। আমরা দেখেছি বিএনপির হাত ধরে কিন্তু অনেক নতুন নতুন জিনিসও প্রবর্তন হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের কথা যেমনটি আমরা জানি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি প্রবর্তন করেছিল। সেই জায়গা থেকে ব্যাট ব্যবস্থা প্রবর্তন করেছিল বিএনপি, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতিও বিএনপি দিয়েছিল। সামনের দিনে ক্ষমতা এলে বিএনপির আর কি কি উদ্যোগ থাকবে? এই ক্ষমতা শব্দটির সাথে আমরা যাই না। আমি আগেও বলেছি আপনাকে, আমরা বলি যে মানুষ যদি বা জনগণ যদি ভোট দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে প্রথম যে অগ্রাধিকার হবে সেটা আমি বলেছি, গত 17 বছরে যে জায়গাগুলোতে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করা হয়েছে সেগুলো মেরামতের জন্য বিএনপির একটা 31 দফা কর্মসূচি রয়েছে। তার মূল কথাটি হচ্ছে জনগণের ক্ষমতাটিকে, জনগণের বাংলাদেশকে জনগণের কাছে ফেরত দেওয়া, মানুষের ভেতরে এই বোধটি তৈরি করা যে তারা সবাই বাংলাদেশি। অর্থাৎ ঐক্যের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে। দেশকে বিভাজিত রেখে কোনো ঐক্য হতে পারে না। সেই জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ, সে পাহাড়ে থাকুক, সমতলে থাকুক, যে মানুষটি যেখানে আছে তাদেরকে একীভূত করে ঐক্যবদ্ধ করে একটা জাতীয়তাবাদের চেতনায় মানুষকে ঐক্যবদ্ধ করা, এটা একটা কাজ। আর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারুণ্যকে সামনে আনা। যারা তিনটি ভোটে নির্বাচনে তারা ভোট দেওয়ার অধিকার বঞ্চিত হয়েছে, তাদের সে অধিকারটা ফেরত দেওয়া, এবং তাদের কর্মসংস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ তারা সত্যিকার অর্থে তাদের মেধার বিচার চান, এবং আমরা এটাও দেখতে চাই যে যার যেটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতার আলোকেই তার যেন কর্মসংস্থান হয়। এর সাথে সাথে রয়েছে শিক্ষা ব্যবস্থাকে আমরা
করতে গিয়ে কিন্তু বহুমুখী শিক্ষা একমুখী শিক্ষা, আবার সৃজনশীল শিক্ষার নামে শিক্ষাকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে। আমরা কিন্তু মানসম্পন্ন শিক্ষার্থী তৈরি করতে পারিনি। আন্তর্জাতিক গবেষণাগুলো বলছে যে আমাদের 11 ক্লাসের স্টুডেন্টের মান আন্তর্জাতিক পর্যায়ে 7 স্ট্যান্ডার্ডের চাইতে বেশি নয়। এগুলো আমাদের জন্য খুব লজ্জার ব্যাপার। তো ফলে বিএনপি এই শিক্ষার জায়গাটা থেকে দেখতে চায়, প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায়, স্বাস্থ্যকে সার্বজনীন করতে চান, গ্রামীণ যারা জনগোষ্ঠী যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তাদের কাছে স্বাস্থ্যকে সহজলভ্য করতে চান। জ্বালানির ক্ষেত্রে একটা বিরাট বড় চ্যালেঞ্জ রয়েছে, পরিবেশের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে, বৃক্ষরোপণ একটি কর্মসূচি। এর পাশে জনাব তারেক রহমান আরও কতগুলো বাড়তি ঘোষণার কথা বলেছেন, যে পরিবারকে সহায়তা করার জন্য ফ্যামিলি কার্ড, যেটা নারীর সম্মান মর্যাদার দিকে লক্ষ্য রেখে করা, কৃষকের জন্য একটি ফসলের সম্পূর্ণ দায়িত্ব সরকার নেওয়ার জন্য সেই জায়গাতে ফার্মার্স কার্ড ইন্ট্রোডিউস করার কথা বলা হয়েছে, স্বাস্থ্য কার্ড ইন্ট্রোডিউস করার কথা বলা হয়েছে। অর্থাৎ সব কিছু মিলে, এবং প্রবাসীতে দেশের বাইরে যে আমাদের 1 কোটির মতো যে জনগোষ্ঠী আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদের যে বিনিয়োগ বাংলাদেশে সেটা যেন নিরাপদ থাকে সেটার ব্যবস্থা করা। অর্থাৎ সার্বিকভাবে আমরা অধিক্ষেত্রগুলো যতগুলো জায়গাতে সমস্যা আছে এগুলো সব জায়গায় চিহ্নিত করেছি, এবং সেখানে যেন বিএনপির পক্ষ থেকে জনকল্যাণমূলক মানুষের জন্য উপকার হয় এমন কর্মসূচি আগামী দিনে নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বিএনপির অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে লাগাম ছাড়া তৃণমূল। প্রতি আসনে দেখা যাচ্ছে 2 এর অধিক প্রার্থী, সেই জায়গা থেকে অন্তর্কোন্দলও তীব্র আকার ধারণ করেছে। সামনের দিনে বিএনপি এই বিষয়গুলো কিভাবে সামাল দিবে? আমি এটাকে অন্তর্কোন্দল বলতে চাই না, কারণ বিএনপি এটা অন্তর্কোন্দলের নিশ্চয়ই আপনি অবগত আছেন যে শতাধিক মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে। হ্যাঁ, সেটাও ঠিক, এটা খুবই দুঃখজনক। একটা বৃহৎ রাজনৈতিক দলে যেখানে সংসদীয় আসনের সংখ্যা মাত্র 300টি, সেই জায়গাতে মনোনয়ন যখন একজন মানুষকে দিতে হবে, ফলে খুব স্বাভাবিকভাবে নির্বাচনটা কিন্তু খুবই জটিল কাজ। অর্থাৎ আমি বলছি যে দলের জন্য সদস্য নির্বাচন আর দলের প্রার্থী নির্বাচন একটা জটিল কাজ। বিএনপিকে কাজ করতে হবে, কারণ আপনি নিজেও জানেন যে এই সমস্ত দলে ভালো ভালো প্লেয়ারের সংখ্যা বেশি থাকে, সেই দলের একাদশ নির্বাচন সবসময় কোচের জন্য জটিল কাজ হয়। ফলে আমাদের শীর্ষ নেতৃত্বের জন্য একটি চ্যালেঞ্জ। তবে বিএনপির এই সহনশীলতা আছে, অতীত অভিজ্ঞতা আছে। সবসময় কিন্তু বিএনপির নমিনেশনের ক্ষেত্রে কিন্তু একটা পদের বিপরীতে 10 জন 12 জন প্রার্থী সবসময় প্রার্থিতা প্রত্যাশা করেন। আগামী দিনেও সেই সম্ভাবনা আরও বেশি হতে পারে, কিন্তু দিন শেষে যোগ্যতর ব্যক্তিকেই দেওয়া হবে, যিনি প্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন বা প্রার্থিতা বা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সাথে অন্যদের কাছ থেকে এই নিশ্চয়তাটা নেওয়া হবে, দল যাকেই মনোনয়ন দিক না কেন সবাই দলের জন্য কাজ করবে। জ্যেষ্ঠ নেতাদের বেফাঁস মন্তব্যে বিএনপি কতটা বিব্রত? আমরা দেখলাম ফজলুর রহমানের সব পদ স্থগিত করা হলো 3 মাসের জন্য। সেটি কি সবার জন্য একটি সতর্কবার্তা? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভিল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জ্যেষ্ঠ নেতৃত্বের বেফাঁস মন্তব্যে বিএনপি কতটা বিব্রত? ফজলুর রহমানের স্থগিতাদেশ কি সবার জন্য সতর্কবার্তা? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আপনি লক্ষ্য করবেন যে বিএনপি কিন্তু মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। ফলে একটা পর্যায় পর্যন্ত কিন্তু আমরা কোনো একটা তিনি দলের সাংগঠনিক অবস্থান যাই হোক না কেন তার ব্যক্তি মতামতকে বিএনপি কখনো বাধাগ্রস্ত করতে চান। তবে একটা অনুশাসন থাকে যে কথাগুলো জনগণকে কষ্ট দেবে, দলের আদর্শিক ভাবনার বিপরীতে যাবে, ঠিক তার আগ পর্যন্ত কিন্তু এই সহনশীলতাটা থাকে। তারপরে কিন্তু এটি আর রাখা সম্ভব হয় না। তো ফলে আপনি যার নামটি বললেন সেরকম ব্যক্তি চাইতেও কিন্তু শীর্ষ পর্যায়ে যারা ছিলেন আমাদের স্থায়ী কমিটির অনেক সদস্যকে কিন্তু দল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইতিপূর্বে। ফলে বিএনপির কাছে এটি কিন্তু কোনো রাগঢাক করবার ব্যাপার নেই যে তারা যে কোনো একটা কাজ করবে তাকে অযাচিতভাবে তাকে ডিফেন্ড করবে, এই প্রবণতা বিএনপির মধ্যে নেই। ফলে যিনি একটু দলের আদর্শের বাইরে গিয়ে কোনো কথা বলবেন বা বিচ্যুত হবেন তাকে দলের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা দেওয়াই হয় আর কি। ইতিহাস পড়লে দেখা যায় বিএনপি বারবার মানুষ চিনতে ভুল করেছে। বিএনপি শাসনামলে আমরা দেখেছি এরশাদ, নাসিম ও মঈনের মতো উচ্চাভিলাষীদের সেনা প্রধান বানিয়েছে। সেই সময় আমরা দেখা গেছে জেনারেল মাসুম উদ্দিন, জেনারেল মতিন সহ অনেককে দিয়েছিল সুযোগ। সামনের দিনে বিএনপি আসলে বিষয়টি নিয়ে কতটা সতর্ক? একটা বিষয় কি যে কোনো একটা মানুষ বা ব্যক্তির কিন্তু একটা দিক থাকে, সাদা দিক থাকে, একটা কালো দিক থাকে, একটা অন্ধকার দিক থাকে, একটা উজ্জ্বল দিক থাকে। তো ফলে যখন সামনের দিক থেকে একটা মানুষকে যখন আপনি পেশাদার দেখবেন, তার ভেতরে যোগ্যতা আছে, তখন সেই জায়গায় আপনি হয়তো কাউকে সেই জায়গার জন্য আপনি নির্বাচন করতেই পারেন। কিন্তু যখন দিন শেষে দেখা যায় যে তিনি তার পদের প্রতি সুবিচার করতে পারছেন না, তখন নিয়োগকর্তা হিসেবে তাকে অভিযুক্ত করা যেতেই পারে, কিন্তু দায়টা কিন্তু সে ব্যক্তির। কারণ দেশের কোনো একটা জায়গার শীর্ষ অবস্থানে থেকে
তিনি যখন বিশ্বাসঘাতকতা করেন, সেই বিশ্বাসঘাতকতা তো দলকে শুধু না দেশকে ক্ষতিগ্রস্ত করে। ফলে দেশের প্রতি যাদের দায় থাকে না তাদেরকে কিন্তু মানুষ দলের নির্বাচিত লোক এটা চাইতে কিন্তু একজন বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে। সেটা কিন্তু আপনি মঈনুদ্দিন বা ফখরুদ্দিন যাদেরকেই বলেন না কেন বা এরশাদের কথাই বলেন না কেন, তারা দেশের জন্য যে ক্ষতিটি করেছেন সেটি কিন্তু তাদের পরিমাপের চিহ্ন হিসেবে থাকবে আর কি। তবে হ্যাঁ, এটা একটা শিক্ষা, ভবিষ্যতে প্রকৃত যোগ্য ব্যক্তি দেশপ্রেমের ক্ষেত্রে যারা প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারবেন সে জায়গাতে সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে, যাতে এরকম নির্বাচনের ক্ষেত্রে যেন অতীতের যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে যতটা আড়াল করা যায়, যেখান থেকে যতটা দূরে থাকা যায়। আজ সেনাপ্রধান, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন। এর আগে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে নানামুখী গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনগুলো কি উদ্দেশ্য প্রণোদিত? এগুলো আসলে প্রথার বাইরে কোনো কিছু হলে মানুষের মধ্যে প্রশ্ন আসতেই পারে। আর বিশেষ করে আমরা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যে চলছি, ব্যবস্থাটা খুবই সাময়িক, এবং সেখানে কে কোন উদ্দেশ্য কী কারণে যাচ্ছেন সেটা যদি স্পষ্ট করা হয় তখন কিন্তু এই ধোঁয়াশাগুলো থাকে না। যে এটা হতেই পারে যে সরকারের এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যারা আছেন, যারা প্রতিষ্ঠান প্রধান, তারা একজনের সাথে আরেকজন সুসম্পর্ক রেখে বা আলোচনার জায়গায় থাকতে পারে, সাক্ষাৎকারের জায়গাতে গেলেও সেটা কোনো দোষ বা অপরাধের হবে না। তবে তাদের একটা জিনিস বোধহয় করলে খুব ভালো হতো, যে কী কথার জন্য গেছেন, কি কথা বলে এসেছেন সেটা জনসমক্ষে বললে হয় কি, যে তারা তো দায়িত্বশীল জায়গা থেকে কাজগুলো করছেন, তাই না? তো ফলে মানুষের তো একটা প্রশ্ন জিজ্ঞাসা ঔৎসুক্য থাকতেই পারে। তো আমরা চাইবো যে ভবিষ্যতে যেন এরকম ব্যাপারগুলোকে ধোঁয়াশার মধ্যে না রেখে, যেখান থেকে মানুষ ষড়যন্ত্র তত্ত্বকে উদ্ঘাটন করতে পারে, যেখান থেকে অনেক রকম কথাবার্তার ডালপালা ছড়াতে পারে, অপপ্রচারের ডালপালা ছড়াতে পারে, প্রপাগান্ডার ডালপালা ছড়াতে পারে, সেগুলোকে সুযোগ বোধহয় কারোই দেওয়া ঠিক হবে না। তারাও যেন একটু সতর্ক হন, কোন উদ্দেশ্যে কোথায় তারা বৈঠক করতে যাচ্ছেন, কি কথা হয়েছে, সেটা যদি প্রকাশ করার যোগ্য থাকে তাহলে সেটা জনসমক্ষে প্রকাশ করলে দোষের কিছু নেই। রাজনীতির অন্দর মহলে অন্য কিছু চলছে কি? রাজনীতিতে সবসময় সদর অন্তর মিলেই চলে। আমরা সবসময় বলি যে রাজনীতির একটা সামনের দিক আছে, একটা রাজনীতির পেছনের দিক আছে। রাজনীতিবিদদের ক্ষেত্রে হয় কি, যে ওনারা মাঠের কথা যেগুলো বলেন সেগুলো মাঠের বক্তৃতাতে, মাঠের রাজনীতির জন্য প্রযোজ্য, সেটা একটা পার্ট। আবার তার সাথে রাজনীতির ব্যক্তিত্বরা কিন্তু পারস্পরিকভাবে যে একে যোজন দূরত্বে থাকেন তাও নয়, ব্যক্তিগত সম্পর্ক প্রত্যেকের সাথে প্রত্যেকের কিছুটা কিছু থাকে। সেখানে রাজনীতির যে সামনের দিকের বাইরে, যেখান থেকে হয়তো আলোচনার ক্ষেত্রটা অন্য এক জায়গাতেও যেতে পারে, যেখানে পারস্পরিক সমঝোতার জায়গা যেগুলো থাকে, যেখান থেকে কথাগুলো বলে বৃহত্তর ঐক্যের জায়গা প্রতিষ্ঠিত হতে পারে, বা কোনো কোনো জায়গাতে কিছু কিছু দর কষাকষির জায়গাও থাকে। এগুলো রাজনীতিতে, এগুলো তো নতুন কোনো চর্চা নয়। গতকাল যেমন জামায়াতের নায়েবে আমির বলেছেন, দেশে একটি নীল নকশার নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু তাদের ওনারা প্রশ্নের জন্ম দিতে চাচ্ছেন না, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। জনগণ এগুলো প্রশ্ন করছে না, জনগণ কিন্তু নির্বাচনটা চায়, এবং জনগণ চান যে জামাতে ইসলামের নির্বাচন অংশ নিক, এনসিপিও নির্বাচন অংশ নিক, এবং অন্যান্য যে সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা প্রত্যেকে রাজনীতি নির্বাচন অংশ নিক। এমনকি কেউ স্বতন্ত্র নির্বাচন করতে চাইলেও সেই সুযোগটাও যেন থাকে, তেমন একটা নির্বাচনী ব্যবস্থাটা জনগণ চায়। জনগণ কিন্তু শুধুমাত্র এগুলো কথাগুলোতে এখন বিভ্রান্ত হওয়ার মতো অবস্থায় নেই। তো ফলে নীল নকশা শব্দগুলো আমরা অনেক শুনেছি, স্বৈরাচারের সময় সেগুলো আমরা দেখেছি অবশ্য, সেটা আমরা 14, 18 বা 24 নির্বাচনের ক্ষেত্রে নীল নকশাগুলো আসলে হয়েছে। তো ফলে নীল নকশাগুলো শব্দগুলো তারা উচ্চারণ করতে পারেন, কিন্তু এখন একটা মুক্ত পরিবেশে আমরা সমস্ত রাজনৈতিক দল মিলে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করেছি, যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাকে নিয়ে সন্দেহ করে এখানে যদি নীল নকশার কথা আমরা যদি বলি, তাহলে কিন্তু আমরা সাদা নকশা কোনোদিনই দেখতে পারবো না। আমাদের চোখে সবসময় কিন্তু এই নীল নকশাগুলো ঘুরপাক খাবে। এটা রাজনীতির জন্য কোনো শুভবার্তা না, জনগণ এগুলো পছন্দ করে না। জামায়াতের নায়েবে আমির গতকাল এও অভিযোগ করেছে যে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের সাথে সলা পরামর্শ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় নির্ধারণ করেছেন, যেটি আসলে নজিরবিহীন। এই যে আমরা দেখছি যে লন্ডন বৈঠকের পরেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু কিছু রাজনৈতিক দল অভিযোগ করছে যে এটি একটি নজিরবিহীন ঘটনা। এখন আসলে সেই রাজনৈতিক দলগুলোকে আশ্বাস দেওয়ার কিছুটা দায়িত্ব বিএনপির উপরও বর্তায় কিনা? না, বিএনপি আশ্বাস দেওয়ার চাইতে বড় কথা, বিএনপি সত্যটা বললে কিন্তু আস্থার জায়গাটা এমনি প্রতিষ্ঠিত হয়। আমরা নজিরবিহীন ঘটনা তো অনেকগুলোকে বলি, কিন্তু কোন জায়গাতে নজিরবিহীনটা দেখা হলো আমি তো এটা ঠিক বুঝতে পারবো না। এমন একটা জিনিস কি এখানে হয়েছে, যেটা প্রধান উপদেষ্টা ইতিপূর্বে যে কথাগুলো বলেছেন, লন্ডনে গিয়ে বৈঠক করার পর সেখান থেকে উনি হঠাৎ করে ইউটার্ন নিয়েছেন, এমন তো কোনো ঘটনা ঘটেনি। উনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুবিধাজনক সময় জাতীয় নির্বাচন হবে। তিনি তারপরে এই ঘোষণাটি দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে এটা হওয়ার সম্ভাবনা আছে, যদি বিচারের কাজটি, সংস্কারের কাজটি উল্লেখযোগ্য অগ্রগতি পায়।
উনি তো ওনার সময়সীমার মধ্যে আছেন। এখানে কি বিএনপির কথা অনুযায়ী বিএনপি তো দাবি করেছিল ডিসেম্বরে নির্বাচনটি দেওয়া হোক, বিএনপির কথা যদি সত্যি সত্যি প্রধান উপদেষ্টা মানতেন তো ডিসেম্বরে যে নির্বাচন হতে পারতো। ডিসেম্বরের নির্বাচনের কথা তো সেনা প্রধানরা বলেছেন, এখনও অনেক রাজনৈতিক দল এখনও বলেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব। তো ফলে বিএনপির কথা তো তিনি শোনেন নাই, তিনি সুবিধাজনক মনে করেছেন। এবং আপনাকে যদি বলি, আপনাকে যদি ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত একটা সময়সীমা বেঁধে দিয়ে যদি বলা হয় আপনি সবচেয়ে শ্রেষ্ঠ সময়টা বেছে নিন, আমার নিশ্চিত ধারণা যে আপনি এটা ফেব্রুয়ারি ছাড়া অন্য সময় বেছে নিতে পারবেন না। এপ্রিল বলে যে কথাটি বলা হয়েছিল, এপ্রিল ছিল পুরো বছরের মধ্যে সবচেয়ে অনুপযুক্ত সময় নির্বাচনের জন্য, সবচেয়ে উত্তপ্ত সময়, সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের সময়, পরীক্ষার সময়। এই সময় এপ্রিলে নির্বাচন বাংলাদেশে প্রথাগতভাবে খুব কম সময় হয়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসরে বসানোর কোনো গোপন প্রচেষ্টার কথা আমরা শুনতে পাচ্ছি, আবার শোনা যাচ্ছে জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এই অভিযোগের বিষয়গুলো বিএনপি কিভাবে দেখছে? হ্যাঁ, বিএনপির কাছে এটা সতর্ক দৃষ্টিভঙ্গি অবশ্যই আছে, কারণ আমরা জাতীয় পার্টির ক্ষেত্রে দেখেছি যে এই দলটি খুব বেশি আদর্শিক থাকতে পারে নাই। এই দলটি একটা সেনা প্রধানের প্রতিষ্ঠিত একটা দল হওয়ার পরেও আমরা দেখি যে বেসামরিক একটা ব্যক্তি, একটা পাশের দেশের একজন বলতে গেলে পররাষ্ট্র সচিব, তার ধমকের কাছেই তারা নতজনে হয়ে কিন্তু এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য দেশের মানুষকে কষ্ট করতে হয়েছে বছরের পর বছর। তো ফলে তাদের ব্যাপারে এই সন্দেহের জায়গাটি আছে। তবে যতক্ষণ না পর্যন্ত তারা বাংলাদেশের রাজনীতিতে অগ্রহণযোগ্য না হয়ে পড়ছেন, তবে সেই গ্রহণযোগ্যতার পরীক্ষাটি কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে হয়। জনগণ অথবা আইন আদালত এর বাইরে দিয়ে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কোনো একজনকে প্রতিষ্ঠিত করা বা পরিত্যাগ করা, এই প্রক্রিয়াটা বোধহয় খুব একটা ভালো প্রক্রিয়া নয়। এই প্রক্রিয়ার ভিতরে না গিয়ে আমরা যদি এই দুটোর মধ্যে থাকি, যে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে অথবা জনগণের যে রায় যেটি নির্বাচনের মাধ্যমে প্রকাশিত হয়, এই দুটোর মধ্যে দিয়েই বিচারটা হোক, সেটাই সবচেয়ে ভালো হবে। তো ফলে কাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে অথবা এই সতর্কতা তো জনগণের কাছে আছে। জনগণ তো বরাবরই দেখেছে যে জাতীয় পার্টি সবসময় বি টিম হিসেবে আওয়ামী লীগের সাথে ছিল। ফলে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, তারা জাতীয় পার্টির আশ্রয় অবলম্বন করতেই পারে বা তাদেরকে সামনে রেখে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি চিন্তা ভাবনা করতে পারে। তবে জনগণ দুটোই বোঝে। আমরা দেখেছি গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এনসিপি এবং জামায়াত জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে। বিএনপি মহাসচিব জানিয়েছে জাতীয় পার্টি ইস্যুতে কোনো কথা হয়নি, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে বিএনপির আসলে সিদ্ধান্ত কি বা ভাবনাটা কি? আমার কথাটা একটু আগে বলেছি যে জাতীয় পার্টির ব্যাপারে জাতীয় পার্টিকে বিএনপি একটা অবিশ্বস্ত রাজনৈতিক দল বলেই মনে করে, যে তারা বিগত দিনে রাজনীতিতে বিশ্বস্ততার পরিচয় দিতে পারেননি। তাদের কিন্তু রাজনীতিতে টিকে থাকতে গেলে বিশ্বস্ততার প্রমাণ পরিচয় দিতে হবে। তারা যদি সেই বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, বাংলাদেশের রাজনীতিতে তারা টিকবেন। কিন্তু আবার যদি অতীতের মতন তাদের অবিশ্বস্ত রাজনৈতিক আচরণ থাকে, যেটার জন্য জনগণ তাদেরকে ঘৃণার চোখে দেখে, সেটা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী দিনের নির্বাচনে তারা নিশ্চিহ্নিত হয়ে যাবেন। নিশ্চয় আপনি অবগত আছেন, গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির যেমনটি বলেছেন, একটা গ্রুপ আগে চাঁদাবাজি করতো, এখন আরেকটা গ্রুপ চাঁদাবাজি করছে। অন্তর্বর্তী সরকার কোথাও এই দখলদারদের ব্যাপারে কোনো ভূমিকা নিয়েছে আমরা দেখি নাই। যে সরকার একটা চাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকার এত বড় নির্বাচন কিভাবে ট্যাকেল করবে? এবার সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে জামায়াত ইসলামী। এটা হলো সবচেয়ে বিপজ্জনক কথা এগুলো, কারণ আমরা যদি এই সরকারের প্রতি যদি অনাস্থা জানাই, তাহলে আমাদের বিকল্পটা কি আছে? এই সরকার তো প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ইচ্ছার প্রতীক হিসাবে, তাই না? আমরা সবাই বিশ্বাস করি, এখনো মানি, ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, স্বীকৃত এবং সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তার ক্যারিশমা, তার গ্রহণযোগ্যতা, তার আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিচরণের সব কিছু, তাই আমরা কিন্তু একটা ইতিবাচক জায়গা থেকে দেখি এবং তার সক্ষমতার প্রতি আমাদের সবারই আস্থা আছে। তো এখন এই বিতর্কিত কথাগুলো বলে শেষকালে, কারণ তাদের তো সময় শেষ হওয়ার মতন অবস্থায় চলে এসেছে, এই সময় এই কথাগুলো বলাটা অপ্রয়োজনীয়। আর ওনারা যে ঢালাওভাবে এবং অতি সস্তা যে রাজনৈতিক প্রবচনগুলো ব্যবহার করেন, যে চাঁদাবাজদের একটি চাঁদাবাজ থেকে আরেকটা চাঁদাবাজের উত্তরণ, এই কথাগুলো বলার আগে আয়নায় বোধহয় মুখ দেখা উচিত। কারণ বাংলাদেশের মানুষজন তো অত বোকা না, তারা কিন্তু পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গার সূত্র থেকে এটা জানেন যে অনৈতিক কাজের ক্ষেত্রে কাদের সংশ্লিষ্টতা খুব বেশি বড় মাপের আছে, কাদেরটা কম, কাদের সংখ্যার দিক থেকে কারটা কতটুকু, অর্থমূল্যের দিক থেকে কোনটা কতটুকু, এগুলো জনগণের কাছে খুব পরিষ্কারভাবে বোঝা আছে। তো ফলে এই কথাগুলো বলে নির্বাচন যেখানে সমাগত, এই অনিশ্চয়তা তৈরি করে তারা জনগণকে কষ্ট দেবেন না, জনগণের যে প্রত্যাশা আছে এটাকে বিঘ্ন ঘটাবেন না। রাজনৈতিক দলগুলোর কাছে তো এই প্রত্যাশা জনগণের আছে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে এটাই বুঝি। কেমন নির্বাচনকালীন সরকারের প্রত্যাশা রাখছে বিএনপি? বিএনপি সবচেয়ে বড় যে জিনিসটা রাখতে প্রত্যাশার জায়গা হলো যে একটা পরিপূর্ণ নিরপেক্ষতার জায়গা থেকে অংশগ্রহণমূলক
অবাধে যেন সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং মানুষ তার প্রত্যাশিত তার পছন্দের মানুষকে নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে। এই সক্ষমতায় যে কাজগুলো করবার দরকার আছে, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করে, এই অর্থে তারা যেন কোনো অরাজকতা, কোনো রকম অনিয়ম বা রাজনীতির ক্ষেত্রে কোনো রকম অসংলগ্ন কোনো কাজকে তারা যেন সমর্থন না করেন। প্রয়োজনে সেনাবাহিনীকেও সে দায়িত্বটি দেওয়া যেতে পারে এবং প্রশাসনে যারা আছেন তারা নিরপেক্ষভাবে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য তাদের সবচেয়ে বড় যে পেশাদারিত্ব সেটি দেখাবেন, যেটা প্রধান উপদেষ্টার মতন আমরাও বিশ্বাস করি আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দরতম নির্বাচন হওয়ার একটা সুযোগ আছে। এই সুযোগকে কলঙ্কিত করার মধ্য দিয়ে যারা ইতিহাসে নিন্দিত হতে চান তাদের জন্য আমার তো কিছু বলার নেই। তবে এই জায়গাতে রাজনৈতিক দলগুলো যদি প্রজ্ঞার পরিচয় দিতে পারেন তাহলে ইতিহাসে কিন্তু তারা মহানায়ক হিসেবে কিন্তু নন্দিত হতে পারেন, তা না হলে কিন্তু তারা হয়তো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। ফলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর বা রাজনৈতিক নেতৃত্বের এই ভুলটি করা উচিত হবে না। আগামী নির্বাচন যেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হতে পারে, সেক্ষেত্রে সবারই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া দরকার। জিয়া রহমান বরাবরই বলতেন যে রাজনীতি ছাড়া অর্থনীতি হয় না, কিন্তু আমরা বর্তমানে এমন এক বাস্তবতায় দাঁড়িয়েছি যেখানে পিপিআরসির এক গবেষণা উঠে এসেছে, দেশে বিগত ৩ বছরে দারিদ্র্য বেড়েছে, প্রতি ৪ জনের একজন এখন গরিব। বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রযাত্রায় বিএনপির ভাবনাটা কি, সে প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির পর আবারও ফিরছি। দর্শক, দেশসন্ধ্যা রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশসন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার বদরুল আলমগীর পাভেল, জিয়াউর রহমানের সেই দার্শনিক বয়ান যেটি তিনি বলতেন যে অর্থনীতি ছাড়া রাজনীতি হয় না, কিন্তু বর্তমান বাস্তবতায় আমরা দেখছি পিপিআরসির এক গবেষণা উঠে এসেছে, দেশ বিগত ৩ বছরে দারিদ্র্য বেড়েছে, প্রতি ৪ জনের একজন এখন গরিব। বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে বিএনপির পদক্ষেপ কি হবে সামনের দিনে? বিএনপি কিন্তু এরকম চ্যালেঞ্জের মধ্যে থেকে কিন্তু সবসময় উত্তরণের জায়গায় গেছে। আপনি যদি জিয়া রহমান সাহেবের কথা চিন্তা করেন, উনি একটা দুর্ভিক্ষের বাংলাদেশ পেয়েছিলেন, তলাবিহীন ঝুড়ি পেয়েছিলেন, ভিক্ষা ছাড়া রিলিফ ছাড়া দেশে চলতো না। সে দেশ কিন্তু ঠিক ৭৫-এর পর ৩ বছরের মধ্যে কিন্তু খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে এবং আমরা রপ্তানি খাত বলে আমাদের কিচ্ছু ছিল না। সেক্ষেত্রে কিন্তু গার্মেন্টসের রপ্তানি এবং মধ্যপ্রাচ্যের শ্রম রপ্তানির একটা সুবর্ণ সুযোগ তৈরি করার মধ্য দিয়ে অর্থনীতির যে ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করে দিয়ে গেছিলেন, আমরা কিন্তু ওই দুটোর বাইরে কিন্তু তৃতীয় কোনো তেমন উল্লেখযোগ্য আয়ের ক্ষেত্রটি কিন্তু তৈরি করতে পারিনি। ঠিক সেই একই রকমভাবে এবারেও কিন্তু সেই পরিস্থিতিটা সামনে এসছে। বিশেষ করে গত ১৭টি বছর আওয়ামী লীগের অপশাসনে অর্থনীতির যে ক্ষতিটা হয়েছে তার ফল ভোগ কিন্তু আগামী দিনে কিন্তু আগামীতে আসছে। বিশেষ করে তারা তথাকথিত মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতিটি করেছিল, তার ফলে যে ঋণের ভারটা রয়েছে সেটা কিন্তু আগামী সরকার যেই আসুক না কেন তাকে কিন্তু সেই ঋণের বোঝা কাঁধে নিয়ে কিন্তু যাত্রা শুরু করতে হবে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে আপনি নিজে ঠিকই একটু আগে বললেন যে দারিদ্র্য সীমার নিচে কিন্তু ৩০ লক্ষের বেশি পরিবার ইতিমধ্যে চলে গেছে। আমাদের প্রবৃত্তি ৩-এর ঘরের নিচের দিকে আসবার চেষ্টা করছে। এই জায়গাগুলোতে বিএনপি কিন্তু এর আগেও যখন ভ্যাটকে আমাদের রাজস্ব আয়ের একটা অন্যতম জায়গাতে বিএনপির সময়ের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব যখন ইন্ট্রোডিউস করেছিলেন, তখন আওয়ামী লীগ কিন্তু ঘোরতরভাবে তার প্রতিবাদ করেছে। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রাজস্ব আয়ের মূল জায়গাটি সেটা। তো ফলে বিএনপি যে যেমন কর অবকাঠামোকে একটা সহনশীল জায়গায় নিতে চায়, করের অধিক্ষেত্রে হয়তো বিএনপি এমনভাবে করতে পারে যে অনেক বেশি লোক কর দেবেন কিন্তু সহনশীল মাত্রার কর দেবেন। সেটা একটা অর্থনীতির জায়গাতে একটা চিন্তার ভেতরে হয়তো থাকবে, যাতে মানুষের যেন কোনো কষ্ট না হয়। এর পাশে কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি যদি কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং বিনিয়োগের একটা জায়গা আছে, গত কয়েক বছরে কিন্তু দেশে কোনো রকম বৈদেশিক বিনিয়োগ নেই। আমরা জানি যে বর্তমানে যারা উন্নতির কাছাকাছি পৌঁছাচ্ছে এমন দেশগুলো, এমনকি চায়না কিংবা ভিয়েতনাম, তারাও কিন্তু তাদের ইন্ডাস্ট্রি রিলোকেশন করছে, অর্থাৎ তাদের যে সমস্ত শিল্প কলকারখানা তারা নিজের দেশের বাইরে অন্য জায়গায় যাচ্ছে নিয়ে। তো আমরা সেই সুযোগটা নিতে চাই যেন এটা আমাদের দেশে আসে। আমাদের খরচ কমাবার জায়গা দেখতে হবে। আমরা কিন্তু জীবাশ্ম জ্বালানি যেমন ফসিল ফুয়েল দিয়ে কিন্তু আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি কিন্তু ধরে রাখতে পারবো না। ফলে আমাদের একটা পরিকল্পনা রয়েছে যেন আমরা নবায়নযোগ্য জ্বালানি দিয়ে যেন আমরা প্রায় অ্যাটলিস্ট 25% জ্বালানির প্রয়োজনটা যেন আমরা মেটাতে পারি, সেই জায়গাটিকে আমরা দেখব। এবং উৎপাদনশীলতার ক্ষেত্রে আমরা অন্যান্য যেটা প্রায়োগিক যে জায়গাগুলো আছে, যেমন বিশেষ করে কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি নির্ভর যে কৃষি ব্যবস্থাপনা রয়েছে সেদিকে আমরা যেতে চাই। সেচের ক্ষেত্রে আমরা পরিবেশ এবং একই সাথে সাশ্রয় দুটোর কথা মাথায় রেখে খাল খনন কর্মসূচিকে হয়তো আগামী দিনে আরও বেশি বেগবান করা হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে দুর্নীতিকে সর্বস্তরে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে অর্থনীতির যে ধাক্কাগুলো আছে প্রাথমিক, সেই ধাক্কাগুলোকে কাটানোর পরে
কর্মসংস্থান এবং শ্রমের ক্ষেত্রগুলোকে সম্প্রসারিত করে উৎপাদনশীলতাকে বাড়িয়ে এবং রাষ্ট্রের অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যদি আমরা আরও বেশি গতিশীলতা আনতে পারি, রপ্তানিমুখী ক্ষেত্রেও যদি আমরা বাড়াতে পারি, যেমন আমাদের এক্সপোর্ট বাস্কেটে যদি আমরা আরও কিছু আইটেম যেমন ওষুধ শিল্পকে আমরা সেই জায়গাতে নিতে পারি, আইটি সেক্টরকে বিকশিত করা যায়, আমাদের যে সমস্ত তরুণ এখনও আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছেন সেটাকে আরও বাড়ানো, একই সাথে সিলিকন ভ্যালি করে এই জায়গাতেও যেমন মাইক্রোচিপস বা সিলিকন সিটিজ তৈরি করার মধ্য দিয়ে কর্মসংস্থান, একই সাথে শ্রমসংস্থান এবং অর্থসংস্থান, এগুলো অনেক বিবিধ চিন্তাভাবনা আমাদের আছে। সেগুলোর মধ্য দিয়ে আমরা অর্থনীতিকে হয়তো গতিশীল করার চেষ্টা করব। তবে সতর্কতা এইটুকুই থাকলো যে আমরা শুরু করব কিন্তু বলতে গেলে একেবারে ঋণাত্মক জায়গা থেকে, সেখান থেকে শূন্য থেকে এসে কিন্তু আমাদের প্রবৃদ্ধির জায়গায় যেতে হবে। ফলে জনগণেরও বোধহয় একটু প্রস্তুতি এই ক্ষেত্রে রাখতে হবে আর কি। একটা ভিন্ন বিষয়ে প্রশ্ন রাখতে চাই। ভারতের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত ওয়াচ ক্লোজলি এডিটোরিয়াল অন দ্য শিফট ইন বাইলেটারাল রিলেশনস বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ শীর্ষক সম্পাদকীয়তে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের সাম্প্রতিক বাংলাদেশ সফর ইসলামাবাদ ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় পরিবর্তনের সর্বশেষ পদক্ষেপ। বলা হয়ে থাকে যে অন্তর্বর্তী সরকারের শাসনামলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হয়েছে এবং ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এর আগে বলতে শুনেছি, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। ক্ষমতায় গেলে ভারত এবং পাকিস্তানের সাথে সম্পর্কের সমীকরণটা কেমন হবে? আমরা কিন্তু এতদিন পর্যন্ত আমাদের বিদেশ নীতির একটা খুব অর্থহীন শব্দ শুনতাম যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আসলে বৈরিতা শত্রুতার কোনো বিষয় না। বর্তমানে কিন্তু কূটনীতি পরিপূর্ণভাবে অর্থনৈতিক কূটনীতি। আমার যেখানে সুবিধা আমি আমার কূটনীতিকে সেখানে নিয়ে যাব। সেটা ভারত বলে কি, পাকিস্তান বলে কি, চীন বলে কি, আমেরিকা বলে কি, রাশিয়া বলে কি, প্রত্যেকের সাথে কিন্তু আমার হিসেব কিন্তু পরিষ্কার। অর্থাৎ আমি আমার অর্থনৈতিক কূটনীতিতে যে জায়গায় আমি লাভবান হব এবং কাউকে ক্ষতিগ্রস্ত করব না, আমি সেই কূটনীতিতে থাকতে চাই। সেক্ষেত্রে পাকিস্তানের যদি সেরকম সুযোগ থাকে যে তারা আমাদের দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমাদের রপ্তানি সামগ্রী তারা নেবে এবং আমরা যদি সুবিধাজনক কোনো আমদানি সামগ্রী তাদের কাছ থেকে যদি পাই, সেটা সম্পর্কের ভেতরে এই অর্থনৈতিক জায়গার বাইরে দিয়ে অন্য কোনো জায়গায় হ্যাঁ বলতে পারেন কিছু সাংস্কৃতিক বিনিময়, সেটা একটা দেশের সাথে একটা দেশের হতেই পারে, কিন্তু এর বাইরে সম্পর্ক উন্নয়নের অন্য জায়গাগুলো নেই। বরং নিকটতম প্রতিবেশীর সাথে সেরকম কিছু ক্ষেত্র আমাদের থাকে যেখানে শুধুমাত্র অর্থনীতি একমাত্র আমাদের বিবেচনায় থাকে না, সেখানে আমাদের নিরাপত্তার একটা প্রশ্ন থাকে। ফলে ভারতের সাথেও আমাদের সেই ব্যাপারটিকেও চিন্তা করতে হবে যে আমরা যেন ভারত ইতিমধ্যে হয়তো আপনি নিজে বলেছেন যে সম্পর্কের অবনতি কতটুকু হয়েছে সেটা পরিমাপ হয়তো পরবর্তী পর্যায়ে অর্থনৈতিক বিশ্লেষণে হয়তো পাওয়া যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়েছে আমাদের দেশের মানুষের ভারতে যাওয়ার সুযোগ কমেছে। বিশেষ করে আরেকটা হয়েছে যে ট্রান্সশিপমেন্ট সুযোগটি তারা অন্য জায়গায় নিয়ে গেছে, যেখানে স্থলপথে ট্রান্সশিপমেন্ট করে কলকাতায় আমাদের গার্মেন্টস সামগ্রী যেতে পারতো সেটাকে মুম্বাইতে নিতে হয়, বাধ্যবাধকতা তৈরি হয়েছে। ফলে এটা অর্থনীতির জন্য বা আমাদের গার্মেন্টস শিল্পের রপ্তানি ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, এগুলোকে দূর করতে হবে। অর্থাৎ আমাদের প্রতিবেশী হিসেবে তাদেরকেও বোঝাতে হবে যে তারা সত্যিকার অর্থে আমাদের সাথে সৎ প্রতিবেশী হিসেবে থাকতে চান এবং ওই অর্থনীতির ক্ষেত্রে পরস্পরের অবিশ্বাস, আস্থাহীনতা এগুলোকে দূর করতে হবে। সৎ প্রতিবেশী হিসেবে ভারত থাকবে কি? বিগত সময়ে ভারতের হেজিমনি আমরা যেমনটি দেখেছি, আমাদের নির্বাচন রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ দেখেছি। সেটা কিন্তু তৈরি হয়েছে এই জন্য যে আমাদের দুর্বলতা ছিল। এটা আসলে একটা প্রতিপক্ষ তখনই কিন্তু আপনার সুযোগ পেতে পারে যখন আপনি দুর্বল হন। তো বাংলাদেশে তো আগে সরকার ছিল, আপনি তো জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি কিন্তু আমাদের সীমান্ত নিয়ে কোনো ছাড় দেননি। তিনি কিন্তু গঙ্গার পানি বন্টনের চুক্তি করেছিলেন গ্যারান্টি ক্লজ সহ, এবং তার সময় সার্ক গঠিত হয়েছিল, যেটা হেজিমনির কথাতে ভারত কিন্তু কখনোই রাজি হচ্ছিল না যে এই জায়গায় তার বিগ ব্রাদার্সলি যে বিহেভিয়ারটা আছে এটাকে ক্ষতিগ্রস্ত হবে যদি আমরা সবাইকে সমতার দৃষ্টিতে দেখি। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ককে সফল করেছিলেন। অর্থাৎ নেতৃত্বের গুণাবলীর এখানে একটা অতি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। সেখানে ছোট দেশ হলেই যে পাশের বড় দেশ তাকে খুব বেশি প্রেশারাইজ করবে, চাপের মধ্যে রাখবে, এটা সকল ক্ষেত্রে কিন্তু হয়নি। সিঙ্গাপুর মালয়েশিয়ার সম্পর্কের একটা জায়গা ছিল যখন সিঙ্গাপুর মালয়েশিয়ার উপর পরিপূর্ণ নির্ভরশীল ছিল। এখনও হয়তো পানি তার ওখান দেশ থেকে আনতে হয়, কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে সিঙ্গাপুর তো এখন তো কারোর উপর নির্ভরশীল না। ফলে আয়তনে আমি যতই হই না কেন, আমার যদি সেই রাষ্ট্রীয় সক্ষমতা, আমাদের রাষ্ট্রীয় দূরদর্শী নেতৃত্ব যদি সত্যিকার অর্থে সেরকম মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানো নেতৃত্ব হয় এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের সীমান্তকে যদি আমরা পরিপূর্ণভাবে আমার সীমান্ত বলে মনে করি, এখানে কারো অনুপ্রবেশ বা কারো কোনো খবরদারি আমি মানব না, এই অবস্থানে যদি আমি দৃঢ় থাকি এবং অর্থনৈতিক সম্পর্কের বাইরে অন্য সম্পর্ককে গুরুত্ব না দিয়ে পারস্পরিক উইন উইন সিচুয়েশনে রেখে যদি আমরা কূটনীতিকে বিকাশ করতে পারি, তাহলে আমার মনে হয় না যে ভবিষ্যতে কোনো একটা দেশ আমাদেরকে কোনো হুকুমদারি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মধুধরগীর পাভেল। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশসন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।